সাংবাদিক রবি বসুর ৭ রং বই থেকে তাঁর কথাতেই জানাই। সেদিন রাত্রিবেলা উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে তার সঙ্গে আড্ডায় বসেছিলাম। সে রাতে উত্তম কুমারকে বেশ খানিকটা অন্যরকম মনে হচ্ছিল। অতি সহজ সরল, একেবারে সাধারণ মানুষের মতো। এর আগে দিনের বেলা যে উত্তম কুমারকে দেখি তার থেকে একেবারে অন্যরকম। কথার মধ্যে সেই আধো আধো ভাব নেই, কণ্ঠস্বরে পায়রার বকবকুম শব্দের মধ্যে যে আদুরে আদুরে ব্যাপারটা থাকে সেটা নেই, চোখে সেই ঢুলুঢুলু ভাবটিও অন্তর্হিত। কৌতূহল নিরসনের জন্য বললাম, উত্তমবাবু, একটা প্রশ্ন করব আপনাকে, ঠিক ঠিক জবাব দেবেন তো? উত্তমবাবু বললেন, সাংবাদিক সুলভ কোনো সিরিয়াস প্রশ্ন না হলে উত্তর দেব। আপনাদের তো আবার ঢেঁকি স্বর্গে গেলেও কি যেন একটা বলে না, সেই ব্যাপারটা তো আছে। আমি বললাম, না না, সেরকম সিরিয়াস কোনো প্রশ্ন নয়, এটা অন্য ব্যাপার। উত্তমবাবু বললেন, কী ব্যাপার বলুন। আমি বললাম, আপনাকে যখন দিনের বেলা সকলের মধ্যে দেখি তখন যেন মনে হয় আপনি সর্বক্ষণ অভিনয় করছেন। আপনি যে বিখ্যাত অভিনেতা উত্তম কুমার, সেটা সবসময় মনে করিয়ে দিতে চান, অথচ এখন আপনাকে একেবারে অন্যরকম লাগছে। এটা কেন মনে হচ্ছে আমার? উত্তমবাবু বললেন, আপনি ঠিকই ধরেছেন। দিনের বেলা কি স্টুডিওতে আর কি বাড়িতে সর্বক্ষণ আমি আমার উত্তম কুমারের ইমেজটা ধরে রাখতে চাই, তবে কয়েকটা মুহূর্ত ছাড়া। আমি বললাম, সেটা কখন? উত্তমবাবু বললেন, প্রত্যহ সকালে যখন স্টুডিওতে যাওয়ার আগে আমাদের ভবানীপুরের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাই, তখন আমি উত্তম কুমারের খোলসটা খুলে রাখি, আবার বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সেটা পরে নিই। আমি বললাম, এটা করে আপনার লাভ? উত্তমবাবু বললেন, আমি নিজেকে সিনেমার হোল টাইমার হিসেবে ভাবতে চাই। আমার চলাফেরা, কথা বলা সব তাতেই অ্যাক্টিংয়ের ছোঁয়া থাকে। হতে পারে সেটা সেদিন যে ছবির শুটিং করতে যাচ্ছি সেটার রিহার্সাল, কিংবা হয়তো গতকাল যে স্ক্রিপ্টটা শুনেছি তারই নায়কের চরিত্রের মহড়া। আমি বললাম, ও বাবা, আপনি দেখছি সমস্ত ব্যাপারটা এত সিরিয়াসলি নেন। উত্তমবাবু বললেন, না নিয়ে উপায় কী? নোটার খাতায় যখন নাম লিখেছি তখন সেটাকে সার্থক করে তুলতে হবে তো। তবে অনুশীলনের এই পদ্ধতিটা আমি শিখেছি আর একজন মহান শিল্পীকে দেখে। আমি বললাম, সে কে তিনি? উত্তমবাবু তার দুই কানে হাত ঠেকিয়ে বললেন, ওস্তাদ বড়ে গোলাম আলী খান। উত্তম কুমার যে অনুক্ষণেই অনুশীলনের মধ্যে থাকেন, এটা আমি তাকে আগে দেখে বুঝতে পারিনি। তখন ভাবলাম ওটা এক ধরনের নায়কোচিত স্টাইল। উত্তমবাবু বললেন, আপনি তো জানেন আমি খাঁ সাহেবের একজন অন্ধ ভক্ত। আমি বললাম, তা আর জানি না, আপনাদের মৌসুমি ক্লাবে তো খাঁ সাহেবকে নিয়ে একবার একটা ঘরোয়া অনুষ্ঠান করেছিলেন, সেটা মনে আছে আমার। উত্তমবাবু বললেন, আপনি সেই অনুষ্ঠানে ছিলেন? আমি বললাম, ছিলাম বই কি, আমি তখন উল্টো রথের পত্রিকায় আছি। আপনি তো আমাদের ফটোগ্রাফার হেমেন মিত্রকে দিয়ে খবর পাঠিয়েছিলেন আমাদের সকলকে ওই অনুষ্ঠানে হাজির থাকার জন্য। হেমেন অনেকগুলো ছবিও তুলেছিল। আপনি গম্ভীর হয়ে বসে খাঁ সাহেবের গান শুনছিলেন, অথচ সতীনাথ মুখোপাধ্যায় পাগলের মতো তারিফ করছিলেন গান শুনতে শুনতে। আপনিও জায়গায় জায়গায় তারিফ করছিলেন, তবে নিঃশব্দে, খুবই সংযত ভঙ্গিতে। আপনার ওই আচরণ আমার অদ্ভুত লেগেছিল, কারণ সেদিন খাঁ সাহেব যে মেজাজে গান গাইছিলেন তাতে তো পাগলের মতো তারিফ করারই কথা। আমার কথা শুনে উত্তমবাবু একটু হাসলেন, বললেন, সেদিন আপনাদের মতো আমিও পাগল হয়ে গিয়েছিলাম, তবে সোচ্চারে সেটা প্রকাশ করতে পারিনি। আমার যে তখন উত্তম কুমারের ইমেজ রাখার দায় এসে গেছে। আসরের ওই অত লোকের সামনে তার কি আদেকলাপনা করা চলে? এখন অবশ্য হাসি পায় আমার ওই ধরনের ছেলে মানুষের কথা ভাবলে। আমি বললাম, ওসব কথা থাক, খাঁ সাহেবের কাছ থেকে কী শিখেছিলেন সেটা বলুন। উত্তমবাবু বললেন, শিখেছিলাম তন্ময়তা কাকে বলে, শিখেছিলাম সর্বক্ষণ নিজেকে অনুশীলনের মধ্যে রাখার কায়দা। আমি বললাম, সেটা কীরকম, একটু খুলে বলুন। উত্তমবাবু বললেন, ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের বাড়িতে সেবার আমাকে যেতে হয়েছিল মৌসুমি ক্লাবের ব্যাপার নিয়ে। খাঁ সাহেব প্রায় প্রতি বছরই একবার করে কলকাতায় আসতেন শীতের মরশুমে বিভিন্ন কনফারেন্সে গাইবার জন্য। তা সেবার শীতের মরশুমে মৌসুমি ক্লাবের সবাই ঠিক করলেন আমাদের ক্লাবের ঘরোয়া আসরে খাঁ সাহেবকে দিয়ে গান গাওয়াতে হবে। সবাই আমাকেই ধরলেন এই দায়িত্ব নিয়ে খাঁ সাহেবের কাছে যেতে হবে। খাঁ সাহেবের ছেলে মুনাব্বার আমার বন্ধুস্থানীয়, সেই সুবাদেই আমার ওপর দায়িত্ব পড়ল। আমার মনে সন্দেহ ছিল খাঁ সাহেব এইরকম একটা ছোট্ট ঘরোয়া আসরে গান গাইতে রাজি হবেন কিনা। তা সত্ত্বেও দুগ্গা বলে একদিন সকালে খাঁ সাহেবের বাড়িতে গিয়ে হাজির হলাম। গিয়ে শুনলাম খাঁ সাহেব তখন রেওয়াজে বসেছেন। রেওয়াজের সময় তিনি কারোর সঙ্গে দেখা করেন না। তবু মুনাব্বার বললে, উত্তমদা, আপনি একটু বসুন, আমি বাবাকে একবার খবর দিই যে আপনি এসেছেন। আপনার নাম শুনলে বাবা হয়তো দেখা করতে রাজি হয়েও যেতে পারেন। উত্তমবাবু বললেন, মুনাব্বার আমাকে তো বসিয়ে রেখে ভেতরে গেল,
আর ফিরে এলো ঠিক 2 মিনিটের মধ্যে। বললে, উত্তমদা, আপনার জন্যে আমাকে বাবার কাছে বকুনি খেতে হলো। তো ওর কথা শুনে আমি বললাম, কেন কেন আমার জন্যে তোমাকে বকুনি খেতে হলো কেন? তার উত্তরে মুনাব্বার বললে, বকুনি খেতে হবে না, আপনার মতো একজন মশহুর কলাকারকে সোজা বাবার কাছে না নিয়ে গিয়ে আমি কিনা বাইরে ঘরে বসিয়ে রেখেছি। বললেন, শিগগির গিয়ে তার কাছে মাপ চেয়ে নাও আর ভেতরে নিয়ে এসো। তা আমার কি দোষ বলুন উত্তমদা? উনি তো নিজেই এই নিয়ম করেছেন যে রেওয়াজের সময় কেউ যেন তার সঙ্গে দেখা না করে। এতে ওর সাধনার ব্যাঘাত ঘটে। তা আপনার বেলায় যে এই নিয়ম চলবে সেটা তো বাবা আমাকে বলে দেননি। যাই হোক, আপনি আমায় মাপ করে দিন উত্তমদা, আর শিগগির ভেতরে চলুন, নইলে বুদ্ধার গোঁসা আরও বেড়ে যাবে। এই বলে মুনাব্বার হাসতে লাগলো। বললে, আবার যদি কখনো জন্ম নিই তাহলে খোদা যেন আমাকে ফিল্ম স্টার করে পাঠান, তাদের কদরই আলাদা। আমি বললাম, তাহলে খাঁ সাহেব আপনাকে খুব ভালোবাসতেন বলুন? উত্তমবাবু বললেন, মুনাব্বরের কথা শুনে আমারও সেই কথাটাই মনে হয়েছিল। পরে খোঁজ নিয়ে জেনেছি কলাকার মাত্রই ছিলেন খাঁ সাহেবের প্রিয়জন। তা সে অভিনেতাই হোক বা গায়কই হোক বা বাজিয়েই হোক। তবে আমার প্রতি স্নেহটা একটু বেশি ছিল সেদিন, তার প্রমাণ পেয়ে গিয়েছিলাম। আমি বললাম, কীভাবে? উত্তমবাবু বললেন, যে বড়গোলাম আলী খাঁ সাহেবকে প্রচুর সাধ্য সাধনা করে কনফারেন্সে আনতে হয়, সেই বড়গোলাম আলী আমার একটি কথায় মরশুমি ক্লাবের মতো একটা অকিঞ্চিৎকর ঘরোয়া আসরে গান গাইতে রাজি হয়ে গেলেন। এরকম ঘটনা এর আগে আর কখনো হয়েছে কিনা তা আমি জানি না। আমি বললাম, হ্যাঁ, এটা একটা অভিনব ঘটনাই ঘটে, কিন্তু আপনি যে বললেন আপনি ওর কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন, সেটা কী ব্যাপার, সেই ঘটনাটা বলুন। উত্তমবাবু বললেন, বলছি রে বাবা, বলছি। এত তাড়া কেন আপনার? আপনি তো আমাকে একটা আর্টস ফিল্মের স্ক্রিপ্ট শোনাচ্ছি না যে ঘন ঘন জাম্প কাট করে চলে যাব। গল্প করতে বসেছি, একটু মেজাজ করে ছড়িয়ে ছিটিয়ে বলতে দিন। তা না, নাকি ঘুম পেয়েছে তাই তাড়াতাড়ি বাড়ি যাবার জন্য ছটফট করছেন? আমি বললাম, না, ঘুম ঠিক পাইনি, তবে রাত তো অনেক হলো, আপনার তো একটু রেস্ট দরকার, কাল সকালে শ্যুটিং নেই। উত্তমবাবু বললেন, শ্যুটিং আছে বই কি, আপনি ঠিকই বলেছেন, আর বেশি রাত জাগা ঠিক নয়। একটু আগেই তো বেনু ফোনে বলছিল বেশি রাত না জাগতে। তাহলে চটপট বাকি ঘটনাটা বলে দিই, ওটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি বললাম, তাই বলুন। উত্তমবাবু বললেন, আমি ঘরে ঢোকা মাত্র খাঁ সাহেব বলে উঠলেন, আইয়ে উত্তম কুমার জি, তারিফ রাখিয়ে। কিন্তু কথাটা ঠিক সাধারণভাবে বললেন না। যে রাগে রেওয়াজ করেছিলেন সেই রাগের রেশ রেখে সুরেলা গলায় ঠিক গানের মতো করে কথাগুলি বললেন। এবং তারপরও অন্তত 10 মিনিট যেখানে ছিলাম তার সর্বক্ষণই তিনি আমার কথার উত্তরে যা যা বললেন তা ওই গানেরই সুরে প্রায় গান গাইবার মতো করেই বললেন। আমি বললাম, কী বললেন সেটা মনে আছে আপনার? উত্তমবাবু বললেন, সব কথা মনে নেই, তবে তার মোদ্দা বক্তব্য ছিল, উত্তম কুমার জি, আপনার মতো একজন মশহুর কলাকার আমার মতো একজন সাধারণ গায়ককে গান গাইতে আমন্ত্রণ জানাচ্ছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আমি নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠানে যাব। একজন কলাকারের মনের বাসনা আর একজন কলাকার যদি পূর্ণ না করে তবে সেটা গুনাহ হবে। আমি তো সে কাজ করতে পারি না। আমি যাব, নিশ্চয়ই যাব। কথাগুলো বলতে বলতে উত্তমবাবুর গলাটা আবেশে ভারী হয়ে এলো। কয়েক মুহূর্ত বিরতি দিয়ে তিনি বললেন, অত বড় একজন শিল্পী, কিন্তু তার কি বিনয়! অথচ আমরা কত সামান্য পুঁজি নিয়ে নিজেদের সম্পর্কে মনে মনে কত বড়াই না করি। একটা মানুষ যে ঈশ্বরের আশীর্বাদ পান সেটা তার নিজেরই গুণে। শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল খাঁ সাহেবের কথা শুনে। আমি বললাম, আপনি এই বিনয়ের ব্যাপারটার কথা বলছিলেন না? এটাই শিখেছিলেন খাঁ সাহেবের কাছে? উত্তমবাবু বললেন, ওটা তো শিখেইছি, তার সঙ্গে আরও একটা বড় ব্যাপার শেখা হয়ে গেছে। আমি বললাম, সেটা কি? উত্তমবাবু বললেন, আপনিই বলুন না, সেটা কি হতে পারে? নিজেকে তো খুব বড় বুদ্ধিমান মনে করেন। এখন দেখা যাক আপনার বুদ্ধির দৌড় কতটা। আন্দাজ করে দেখি আর কি শিখেছি। আমি তো অনেক ভেবেও কোনো কুলকিনারা পেলাম না। অবশেষে বললাম, না উত্তমবাবু, আমার বুদ্ধিতে কুলোচ্ছে না, আমি সারেন্ডার করছি, এবার আপনি উত্তর দিন। উত্তমবাবু বললেন, পারলেন না তো? আমি জানতাম পারবেন না, তবে তার জন্য আপনাকে দোষ দিয়ে লাভ নেই। আপনি তো আর অভিনেতা নন, অবশ্য অন্য কোনো ধরনের পারফর্মিং আর্টিস্টও নন। সেটা হলে চট করে ধরে ফেলতে পারতেন। আমি বললাম, দাঁড়ান দাঁড়ান, আমাকে আর 2 মিনিট সময় দিন, আর একবার চেষ্টা করে দেখি। উত্তমবাবু আমার বাঁ হাতটা টেনে নিয়ে রিস্টটা একবার দেখে নিলেন। তারপর বললেন, ওরে বাবা, এ তো প্রায় ভোর হতে চললো। ঠিক আছে, 2 মিনিট সময় দিচ্ছি আপনাকে, তারপরে আজকের মতো সভা ভঙ্গ হবে। 2 মিনিটও সময় লাগলো না, প্রায় উত্তমবাবুর কথার পিঠেই জবাব দিলাম, আপনি খাঁ সাহেবের কাছ থেকে শিখেছেন কঠোরভাবে অনুশীলন করার শিক্ষা।
উত্তমবাবু বললেন, প্রায় ঠিকই ধরেছেন আপনি, তবে আরও একটু আছে। আপনাকে তো বলেছি খাঁ সাহেব যে রাগে আবার রেওয়াজ করছিলেন, সেই রাগেই সাধারণ কথাগুলো গানে রূপান্তরিত করে আমার কথার জবাব দিচ্ছিলেন। এই ব্যাপারটা আমাকে দারুণভাবে আকৃষ্ট করলো। উনি একটা মুহূর্তের জন্য গান থেকে সরে আসতেন না। হয়তো মুনাব্বারকেও যে ধমকানি দিয়েছিলেন সেটাও এইভাবেই গানের সুরে সুরে। কিন্তু আমি তো কই ওভাবে নিজেকে মগ্ন রাখতে শিখিনি আমার প্রফেশনে। আমি বললাম, সেই দিন থেকে আপনি নিজেকে সবসময় অভিনয়ের মধ্যে রাখতে লাগলেন? উত্তমবাবু বললেন, ঠিক তাই। বাইরে থেকে আমাকে অনেকে ভাবতে পারেন আমি একটা স্টাইল করে চলছি ফিরছি কথা বলছি, কিন্তু না, এটা স্টাইল নয়। এটা আমার প্রতি মুহূর্তের অনুশীলন। এটা শুরু হয় আমার প্রতিদিন ভোর থেকে। সকালে মেসেজ দিই, তারপরেই খানিকটা ফেসিয়াল এক্সারসাইজ করি, আর তারপরেই আমি উত্তম কুমার হয়ে যাই। বাদ শুধু ওই মায়ের সঙ্গে দেখা করার সময়টুকু। আমি বললাম, আরও কয়েকটা মুহূর্ত বাদ থাকে। উত্তম কুমার চমকে উঠলেন আমার কথা শুনে, বললে, আরও কয়েকটা মুহূর্ত? সেটা কখন? আমি বললাম, আপনি যখন স্নান সেরে হাতে একগুচ্ছ জ্বলন্ত ধূপ নিয়ে ড্রয়িং রুমে রাখা আপনার বাবার ছবির সামনে আরতি করেন, ওই সব মুহূর্তগুলো নিশ্চয়ই আপনার অ্যাক্টিংয়ের আওতায় পড়ে না? উত্তমবাবু হাসতে হাসতে বললেন, আপনি ঠিকই ধরেছেন। আমার ওই আরতি করাটা লক্ষ্য করেছেন তো? তবে ওখানেও একটা ফাঁকিবাজি আছে। আরতি করাটা ভক্তির দিক থেকে একেবারে খাঁটি, কিন্তু ওই যে হাত ঘোরানোর কায়দা, ওটা অ্যাক্টিং। অনেক ছবিতেই আমাকে ওইভাবে ঠাকুরের সামনে আরতি করতে দেখা গেছে। এই যে টুকরো টুকরোভাবে নিজেকে তৈরি করা, এটাই উত্তম কুমারকে বড় করেছে। অভিনীত চরিত্র নিয়ে তিনি যেভাবে চিন্তা করেন, তেমন করে আর কেউ করেন কিনা আমার জানা নেই। প্রকৃত অর্থে তার কোনো গুরু নেই যার কাছ থেকে তিনি নিয়ম করে অভিনয় শিখেছেন। যখন যার কাছ থেকে যা নেবার তা একজন বাধ্য শিক্ষার্থীর মতো ভিক্ষা চেয়ে নিয়েছেন। যেমন ফেসিয়াল এক্সপ্রেশন শিখেছিলেন প্রয়াত প্রবীণ অভিনেতা সন্তোষ সিংহের কাছ থেকে। সন্তোষদা আমার কাছে নিজেই স্বীকার করেছেন উত্তমের নিষ্ঠার কথা। সন্তোষদা বলেছিলেন, সারা জীবন অনেককেই অভিনয় শিখিয়েছি, এখনও রেগুলার রবীন্দ্রভারতী স্টুডেন্টদের শেখাই, কিন্তু উত্তমের মতো এমন নিষ্ঠাবান শিক্ষার্থী আমি আর একটুও দেখিনি। উত্তম অত্যন্ত পপুলার আর্টিস্ট, বাজারে তার কত নাম, প্রযোজকদের কাছে তার কত দাম, কিন্তু আমার কাছে যখন শিখতে আসতো তখন একেবারে নতুন শিক্ষার্থীর মতো তার ব্যবহার। এতটুকু দম্ভ নেই। এই যে শেখবার মানসিকতা, এটাই উত্তমকে বড় করেছে, আরও বড় করবে।